Dear students, welcome to English online class by Lakshmipur Adorsha Samad Government High School. Here I am Muhammad Enamul Haq, Assistant Teacher English, Lakshmipur Adorsha Samad Government High School. Our today's lesson is voice change for class 6 to 10. It is one of the important topics for the student of all classes, especially class 6 to 10. So, we are going to discuss about voice. At first, I would like to say something about what is voice. Voice means the relation of verb in a sentence with subject and object, which indicates the relation of verb between subject and object is either active or passive. In Bangla, we can say voice সাবজেক্ট এবং অবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক নির্দেশ করে, যার দ্বারা আমরা বুঝতে পারি সাবজেক্ট কি ভার্বের কাজটি সম্পাদন করে নাকি ভার্বের কাজের দায় সাবজেক্টের উপর বর্তায়। অর্থাৎ সাবজেক্টের সাথে বা অবজেক্টের সাথে ভার্বের সম্পর্কটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। যদি আমরা একটা এক্সাম্পল একটু ফলো করি তাহলে বিষয়টা হয়তো আর একটু ক্লিয়ার হবে। তো সবাই একটু বোর্ডের দিকে ফলো করো এবং এক্সাম্পলটা খাতায় লেখো। যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, আই ইট রাইস। এই সেন্টেন্সের মধ্যে আমরা তিনটা শব্দ দেখতে পাচ্ছি। একটা হলো আই ইট রাইস। এখানে এই সেন্টেন্সের মধ্যে এটা হলো ভার্ব, আর এটা হলো সাবজেক্ট, আর এটা হলো অবজেক্ট। এখানে এই ইট ভার্বের সাথে সাবজেক্ট আই এবং রাইসের একটা সম্পর্ক আছে। যেমন ইট ভার্বের যে কার্য, এই কার্যটা সাবজেক্ট আই অ্যাক্টিভলি সম্পাদন করে। আবার রাইসের সাথে ভার্বের সম্পর্কটা আছে, কারণ রাইস অবজেক্টের মাধ্যমে সাবজেক্ট আই ইট ভার্বের কাজ অ্যাক্টিভলি সম্পাদন করে। আবার এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ইট ভার্বের সাথে এই আইয়ের যে সম্পর্কটা অ্যাক্টিভ ছিল সেটা এখন প্যাসিভে পরিণত হয়ে গেছে। আর রাইসের সাথে যে ভার্বের যে অ্যাক্টিভ অবজেক্টের সম্পর্ক ছিল সেটা এখন প্যাসিভ সাবজেক্টের সম্পর্কে পরিণত হয়ে গেছে। তাইলে আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি, ভয়েস মূলত হচ্ছে, যেমন এটাকে ভয়েস মূলত হচ্ছে এই ভার্বের সাথে আই এবং রাইসের সম্পর্কের একটা পরিবর্তন, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন। তাহলে আমরা ভয়েসকে দুইটা ভাগে বিভক্ত করতে পারি, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে
অ্যাক্টিভ, আরেকটা হলো প্যাসিভ। ভয়েস হলো এই দুই প্রকারের। তো অ্যাক্টিভ ভয়েস দ্বারা মূলত সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্কটা, সাবজেক্ট বা অবজেক্টের সাথে ভার্বের সম্পর্কটা হচ্ছে অ্যাক্টিভ সম্পর্ক। আর প্যাসিভ ভয়েস বলতে বোঝায় ভার্বের সাথে সাবজেক্ট এবং অবজেক্টের সম্পর্কটা যদি প্যাসিভ হয় তাহলে আমরা এটাকে বলবো প্যাসিভ ভয়েস। তাহলে আমরা একটা উদাহরণ যদি দেখি, যেমন আই ইট রাইস, আর এখানে হলো রাইস ইজ ইটেন বাই মি। প্রথম সেন্টেন্স যেটা অ্যাক্টিভ ছিল, এখানে ইট ভার্বের সাথে আই এর সম্পর্ক অ্যাক্টিভ, অর্থাৎ আই এই ইট ভার্বের কার্যটা সম্পাদন করে। আর যদি আমরা এখানে প্রশ্ন করি যে আই ইট আমি খাই, কি খাই? অবজেক্ট খাই। তাহলে খাওয়ার কার্যটা সম্পাদন করতে হলে এখানে রাইসের প্রয়োজন। এখানে যদি রাইস না থাকে তাহলে ইট ভার্বের কার্য সম্পাদন হবে না, এই জন্য এখানে অবজেক্টটা মাস্ট। তাহলে ইটের সাথে রাইসের সম্পর্কটা হচ্ছে অ্যাক্টিভ অবজেক্টের সম্পর্ক। তাহলে আমরা এটা হলো অ্যাক্টিভ, আর এখানে হলো প্যাসিভ। রাইস ইজ ইটেন, আর এখানে বলা হচ্ছে আই ইট রাইস, আর এখানে যেটা রাইস অবজেক্ট ছিল এখানে সেটা সাবজেক্টে পরিণত হয়েছে। তাহলে এই যে রাইসের যে পরিবর্তন হলো অবজেক্ট থেকে সাবজেক্ট হওয়া, অর্থাৎ অ্যাক্টিভ অবজেক্ট থেকে প্যাসিভ সাবজেক্ট হওয়া, কারণ ভার্বের সাথে এখন সম্পর্কটা হয়ে গেছে প্যাসিভ। আবার আইটা এই সেন্টেন্সে এসে প্রিপোজিশন সহ মিতে পরিণত হওয়া, এই সম্পর্কটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট থেকে প্যাসিভ অবজেক্টে রূপান্তর হওয়া। ভয়েসের পরিবর্তন মূলত এটাই। এছাড়া আরও একটা প্রকারের বিশেষ প্রকার আছে, সেটা হলো কোয়াসিপ্যাসিভ, যেটা আমরা পরবর্তীতে ভয়েসের শেষের দিকে আলোচনা করব। এখন আমরা এই অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, অর্থাৎ রুলস অব চেঞ্জিং ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। এই রুলসগুলো এখানে বোর্ডের ডান পাশে লেখা আছে, তো এটা তোমরা পরে দেখে খাতায় উঠে নেবে। তো এই রুলসগুলো আমরা ডিসকাস করার পূর্বে আমরা একটা এক্সাম্পল ফলো করব। এখানে অ্যাক্টিভ লেখা আছে, আমি একটা সেন্টেন্স লিখলাম, আই নো হিম। তাহলে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসের একটা সেন্টেন্স। এখন অ্যাকর্ডিং টু রুলস অনুসারে আমি এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তো প্রথমে ভয়েস সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে হলে আমাকে সেন্টেন্সটার যে বিশ্লেষণ করতে হবে সেটা হলো এখানে সাবজেক্ট এবং অবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। at first we have to find out the subject and object of the sentence by asking a question using who we can find out subject. Who know him, কে চেনে? The answer is subject চেনে, I. Here I is subject. আর বাংলা যদি বলি, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট, আর কি এবং কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে হলো অবজেক্ট। তাহলে আমি এখানে যদি কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমি এখানে অবজেক্টটা পেয়ে যাই। তাহলে আমরা এখানে সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয়ের জন্য যে বিষয়টা দুইটা প্রশ্ন ব্যবহার করব। সাবজেক্টের জন্য বাংলা প্রশ্নটা ব্যবহার করব, কে ইকুয়াল টু সাবজেক্ট, আর কি অর কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে অবজেক্ট, আর এটা হলো মেইন ভার্ব।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে সাব কে, অথবা আমরা প্লুরালে যদি হয় আমরা এখানে দিতে পারি কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে সাবজেক্ট, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট যদি সঠিকভাবে নির্ণয় করতে পারি আর ভার্বটা যদি চেনে, তাহলে আমরা এবার এটাকে ভয়েস পরিবর্তন করতে পারি। তো প্রথমে আমরা বাংলায় বুঝিয়ে দিচ্ছি, অবজেক্টকে সাবজেক্টে পরিবর্তন করতে হবে, অর্থাৎ হিমটাকে হিয়ে রূপান্তর করতে হবে। তাহলে আমি হিমকে হিয়ে রূপান্তর করলাম, অর্থাৎ এখানে 1 নম্বর রুলসটা হলো অ্যাক্টিভ অবজেক্ট ইজ টু বি চেঞ্জড ইনটু প্যাসিভ সাবজেক্ট। তাহলে এখানে হিমটা হলো অ্যাক্টিভ অবজেক্ট, তো আমরা এটাকে চেঞ্জ করলাম প্যাসিভ সাবজেক্টে। দেন টু বি ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড সাবজেক্ট। হিয়ার we can see I know him, this is present simple. তো we know that প্রেজেন্ট সিম্পলে আমরা টু বি ভার্ব হিসেবে ব্যবহার করি am is are, আর যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, am is are থেকে হি এর সাথে বসবে is। তাহলে আমরা এখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব হলো নো, নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে নোন। দেন অ্যাক্টিভ সাবজেক্ট ইজ টু বি চেঞ্জড টু প্যাসিভ অবজেক্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাক্টিভ সাবজেক্ট ইজ টু বি চেঞ্জড ইনটু প্যাসিভ অবজেক্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো হিয়ার অ্যাক্টিভ সাবজেক্ট হলো আই, তো আইকে অবজেক্টে পরিণত করলে হবে মি। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো নো এর সাথে টু, আর অবজেক্ট হলো মি। তাহলে আমরা এখানে এটা হলো নাম্বার 3 আর এটা হলো নাম্বার 4। তাহলে আমাদের আই নো হিম এই সেন্টেন্সটাকে আমরা অ্যাকর্ডিং টু রুলস অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করলাম। এখানে আবারও আমি রিপিট করতেছি, অ্যাক্টিভ সাবজেক্ট অ্যাক্টিভ অবজেক্ট হিম ইজ টু বি চেঞ্জড ইনটু প্যাসিভ সাবজেক্ট হি, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্টে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা যারা মনে রাখতে চাই বাংলা, আমরা ঠিক এভাবে মনে রাখবো, অ্যাক্টিভ অবজেক্টকে প্যাসিভ সাবজেক্ট করতে হবে। নাম্বার 2 টেন্স ও সাবজেক্ট অনুসারে টু বি ভার্ব বসাতে হবে। তো এখানে টেন্স হলো প্রেজেন্ট সিম্পল আর সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা এখানে ব্যবহার করেছি এম ইজ আর, এই তিনটা থেকে হি এর সাথে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় ইজ ব্যবহার করেছি। দেন পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন করতে হবে। এখানে মূল ভার্ব হলো নো, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন। দেন অ্যাক্টিভ সাবজেক্ট ইজ টু বি চেঞ্জড ইনটু প্যাসিভ অবজেক্ট, প্যাসিভ অবজেক্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট পরিবর্তন করতে হবে প্রিপোজিশন সহকারে, উপযুক্ত প্রিপোজিশন সহকারে। তো নোনের সাথে মি এর সম্পর্ক হলো উপযুক্ত প্রিপোজিশন টু, এই জন্য আমরা টু। অবশ্যই আমরা অন্য অন্য প্রিপোজিশন যেমন বাই, অ্যাট, উইথ, এছাড়াও ইন বা অন্য প্রিপোজিশনও ইচ্ছে করলে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সবাই কি আমরা বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে আমরা এবার ইংলিশে একটু রুলস অফ চেঞ্জিং ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ এই বিষয়টা বারবার একটু প্র্যাকটিস করব। তো আমরা একটু রিপিট করি। নাম্বার 1, অ্যাক্টিভ অবজেক্ট ইজ টু বি চেঞ্জড ইনটু প্যাসিভ সাবজেক্ট।
Number 2, to be verb is used according to tense and subject. Past participle form of main verb. Active subject is to be changed into passive object with appropriate preposition. And this is the rules of only 4 rules. If you can learn these rules, you can change any sentence from active to passive easily. Most of the cases you can use these rules, some except some exception. Understand? Now we write a structure of passive voice in general. যেমন here is a sentence, rice is he is known to me. This is the passive form of I know him. এখানে হিটা হলো সাবজেক্ট, নাম্বার 1। নাম্বার 2 ইজ হলো টু বি ভার্ব, নাম্বার 3 পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব, এটাকে আমরা নির্দেশ করব V3 দ্বারা। নাম্বার 4 প্রিপোজিশন প্লাস অবজেক্টকে সংক্ষেপে OBJ দেখালাম। তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস ইন জেনারেল স্ট্রাকচার ফর অল প্যাসিভ। হিয়ার except টু বি ভার্ব ব্যতীত বাকি অংশগুলো ঠিক থাকবে, শুধু সাবজেক্ট এবং টেন্স অনুসারে এই টু বি ভার্বটাকে পরিবর্তন করলে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্সের বা টেন্স অনুসারে পরিবর্তনটা করতে পারবো। তো যাক, আমরা একটু টেন্স অনুসারে কিভাবে বিভিন্ন ধরনের পরিবর্তন করব, প্রথমে আজকে আমরা সিম্পল বা ইনডেফিনিট টেন্সের ভয়েস পরিবর্তনটা একটু দেখব। তো সেই জন্য আমরা স্ট্রাকচারটা একটু আবার রিপিট করি। এখানে আমরা লিখলাম সিম্পল অর ইনডেফিনিট টেন্সের ভয়েস পরিবর্তন। সিম্পলের ভয়েসের স্ট্রাকচারটা হলো, প্রথমে আমরা লিখব সাবজেক্ট, দেন টু বি প্লাস V3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। আমরা এই স্ট্রাকচারটা সব সময় মনে রাখতে হবে। ভয়েসের পরিবর্তন করতে হইলে আমাদের এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। তাহলে এই স্ট্রাকচারটা প্রয়োগ করে আমরা যে কোনো সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করতে পারি। তাহলে আমরা এটা সিম্পল টেন্সে। তো সিম্পল আবার 3 প্রকার, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। তো এখান থেকে আমরা যদি প্রথমে এই স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটা তৈরি করি, তাহলে হবে এরকম সিম্পল। দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট সিম্পল ইজ সাবজেক্ট প্লাস টু বি ভার্বের জায়গায় যেহেতু প্রেজেন্ট আমরা এখন ব্যবহার করব এম ইজ আর প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট সিম্পল। এখানে আমরা শুধু টু বি ভার্ব সব ঠিক আছে, সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন, অবজেক্ট সব ঠিক থাকবে। শুধুমাত্র টু বি ভার্বের জায়গায় আমরা প্রেজেন্টের ক্ষেত্রে বসাবো এম ইজ আর, প্রেজেন্টের ক্ষেত্রে বসাবো এম ইজ আর।
আর যদি পাস্ট সিম্পল হয় তাহলে আমরা বসাবো ওয়াজ ওয়ার, আর যদি ফিউচার সিম্পল হয় তাহলে বসাবো শ্যাল বি, উইল বি। তাহলে আমরা সিম্পলের জন্য শুধু একটা স্ট্রাকচার মনে রাখলে হবে, তাহলে আমাদের তিনটা টেন্সেরই কাজ হয়ে যাবে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। জাস্ট আমরা এখানে শুধু টু বি ভার্বের জায়গায় পরিবর্তন করব। যেমন এটা যদি আমি পাস্ট হয় তাহলে আমি এখানে ব্যবহার করব পাস্ট সিম্পল। পাস্ট সিম্পলে এখানে ওয়াজ ওয়ার, আর ফিউচারে দিব শ্যাল বি, উইল বি। তো এখানে আমরা একটা প্রেজেন্ট সিম্পলের উদাহরণ দেখি। রাইস নয়, আমরা দ্য ওয়ার্ক দিয়ে দিচ্ছি, সাবজেক্ট দিলাম দ্য ওয়ার্ক, সাবজেক্ট দিলাম দ্য ওয়ার্ক, আর এটার সাথে টু বি ভার্ব দিলাম দ্য ওয়াজের সাথে ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম ডান, আর প্রিপোজিশন দিলাম বাই, আর অবজেক্ট দিলাম মি। তাহলে আমরা এখানে প্রেজেন্ট সিম্পলের একটা এক্সাম্পল দেখলাম এই স্ট্রাকচার অনুযায়ী। এখানে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট দিলাম দ্য ওয়ার্ক, আর এখানে টু বি ভার্ব দিলাম ইজ, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, আর প্রিপোজিশন প্লাস অবজেক্ট। এখন এটাকে আমরা যদি পাস্ট সিম্পলে পরিবর্তন করি তাহলে এখানে আমি জাস্ট প্রেজেন্টটা মুছে পাস্ট করে দিলাম, আর এখানে এম ইজারটা এভাবে কেটে এখানে দিলাম ওয়াজ অবলিক ওয়ার। তাহলে আমরা পাস্ট সিম্পলের স্ট্রাকচারটা কি দেখতে পেলাম? সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস সাবজেক্ট। এখন এক্সাম্পলটা যদি আমরা পাস্ট সিম্পলে নিয়ে আসি তাহলে আমরা এখানে ইজের পরিবর্তে আমরা এখানে জাস্ট বসাবো ওয়াজ, তাহলে এটা পাস্ট সিম্পলে পরিবর্তন হয়ে যাবে। ঠিক তদ্রূপ এটাকে যদি আমরা ফিউচার চেঞ্জ করতে যাই তাহলে জাস্ট টু বি ভার্বের জায়গায় আমরা এখানে দিব, এখানে লিখব ফিউচার, আর এখানে টু বি ভার্বের জায়গায় ওইখানে ছিল ওয়াজ ওয়ার, এখানে দিব আমরা শ্যাল বি অবলিক উইল বি। অর্থাৎ ফিউচার সিম্পলে আমরা স্ট্রাকচারটা এভাবে পাবো, সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন প্লাস সাবজেক্ট। তাহলে আমাদের এক্সাম্পলটা হবে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। তাহলে এখানে আমাদের এক্সাম্পলটা হবে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। আমরা যদি পাশাপাশি তিনটা সেন্টেন্স দাঁড় করাই তাহলে আমরা দেখব, এক নাম্বার ছিল প্রেজেন্ট সিম্পল, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এটা হলো প্রেজেন্ট সিম্পল, আর পাস্ট সিম্পল হলো দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। ফিউচার সিম্পল হলো দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। তাহলে এখানে আমরা প্রথম এক্সাম্পলটা হলো প্রেজেন্ট সিম্পল, দ্বিতীয় এক্সাম্পলটা হলো পাস্ট সিম্পল, থার্ড এক্সাম্পলটা হলো ফিউচার সিম্পল। এখানে পরিবর্তনের জাস্ট প্লেসটা হলো এখানে ইজ টু বি ভার্ব, ওয়াজ, আর এখানে উইল বি, আর সবগুলাই তিনটা সিম্পলের জন্যই সেম। সাবজেক্ট সেম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সেম, প্রিপোজিশন বাই সেম, মি সেম। শুধুমাত্র টু বি ভার্বের পরিবর্তন করলেই
টেন্স পরিবর্তনটা হয়ে যাবে প্যাসিভের, আর অন্য কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। তাহলে আমরা একই সেন্টেন্সকে প্যাসিভে বিভিন্ন প্রকার টেন্সে পরিবর্তন করতে হলে শুধুমাত্র টু বি ভার্বের পরিবর্তন করলেই যথেষ্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা এইভাবে সহজভাবে শিখতে পারি। ঠিক তদ্রূপ আমরা নেক্সট ক্লাসে শিখব। আজকের আমাদের ভয়েসের ক্লাস এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে শিখব কিভাবে একটা কন্টিনিউয়াসের স্ট্রাকচার থেকে তিনটা কন্টিনিউয়াসের এভাবে শুধুমাত্র এই টু বি ভার্বের পরিবর্তন করে করতে পারি, এবং তদ্রূপভাবে পারফেক্টের তিনটা, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, শুধুমাত্র বা সব কিছু ঠিক রেখে শুধুমাত্র টু বি ভার্ব বা সাবজেক্টের পরে ভার্বের অংশটা পরিবর্তন করে কীভাবে চেঞ্জ করতে পারি আমরা সেই জিনিসটা নেক্সট ক্লাসে দেখব। তো আজকে আমাদের এই পর্যন্তই। আর আমরা কিছু হোমওয়ার্ক দিতে পারি। তোমরা হোমওয়ার্ক হিসেবে এখানে রুলস অফ চেঞ্জিং ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ এগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করবে, যাতে করে এগুলো মনে থাকে, কারণ এই রুলসগুলো না পারলে এই চেঞ্জগুলো করা যাবে না। তো আমরা এই অনুসারে এই টেন্সের উপর ভিত্তি করে কিছু সেন্টেন্সের পরিবর্তন দিচ্ছি ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। হোমওয়ার্ক। তাহলে আমরা এখানে তিনটা সেন্টেন্স বাড়ির কাজ দিলাম। হি রেড এ বুক, হি লাভস দ্য পুয়ার, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এই তিনটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করবে। ঠিক আছে, তা আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম, এবং পরবর্তী ক্লাস আমরা কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের করব। ধন্যবাদ সবাইকে।